আজ আমরা দেখব কিভাবে একটা সাধারণ গোয়ালঘরকে একটা আধুনিক ডেয়ারি শেডে বদলে ফেলা যায়। মানে এমন একটা জায়গা যেখানে গরুও আরামে থাকবে আর খামারের লাভও বাড়বে। চলুন শুরু করা যাক। স্ক্রিনে যে কথাটা দেখছেন এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। খুব সহজ কথা, একটা গরু যদি ভালো থাকে, আরামে থাকে, তাহলেই কিন্তু সে সুস্থ থাকবে, প্রোডাক্টিভ হবে। আর এই ভালো থাকা শুরুটাই হয় তার ঘর বা শেড থেকে। কিন্তু প্রশ্ন হলো, আজকের দিনে একটা উপযুক্ত শেড দেখতে আসলে কেমন হয়? এটা কিন্তু শুধু গরু রাখার একটা জায়গা নয়, এটা আসলে একটা পুরো সিস্টেম, যেখানে গরুর ছোট থেকে ছোট প্রয়োজনগুলোর দিকেও খেয়াল রাখা হয়। তো এই সিস্টেমটা বানানোর প্রথম ধাপ কি? কোনো কিছু বানানোর আগেই, মানে একটা খুঁটিও পোতার আগে, সবচেয়ে জরুরি সিদ্ধান্তটা হলো শেডটা ঠিক কোথায় তৈরি করা হবে। সঠিক জায়গা বেছে নেওয়াটা যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না। যেমন ধরুন, জমিটা যদি একটু উঁচু হয়, তাহলে জল জমার কোনো ভয় থাকে না। আবার শেডটা যদি মেন রোড থেকে একটু দূরে হয়, তাহলে গাড়ির হর্ন বা বাইরের কোলাহলে পশুরা বিরক্ত হবে না, স্ট্রেস কম হবে। এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু শেষে গিয়ে একটা বড় পার্থক্য তৈরি করে দেয়। আচ্ছা, ধরা যাক আমরা একদম পারফেক্ট একটা জায়গা বেছে নিয়েছি। এখন এখন দেখতে হবে বিল্ডিংটার ডিজাইন কেমন হবে। কিভাবে এমন একটা শেড বানানো যায় যা গরুদের জন্য সবচেয়ে আরামদায়ক হবে। এইখানেই কিন্তু পুরনো দিনের গোয়ালঘরের সাথে আধুনিক শেডের একটা বড় পার্থক্য। পুরনো ডিজাইনে গরুগুলোকে মূলত আটকে রাখার উপর জোর দেয়া হতো, কিন্তু আধুনিক ডিজাইনটা দেখুন, একদম খোলামেলা, যেখানে প্রচুর আলো বাতাস খেলতে পারে। আর এই খোলা ডিজাইনের পেছনে একটা দারুণ সায়েন্টিফিক কারণ আছে। একে বলা হয় চিমনি স্ট্যাক ইফেক্ট। ব্যাপারটা খুব সহজ। শেডের ভেতরের গরম দূষিত বাতাস হালকা হয়ে ওপরের ভেন্টিলেটর দিয়ে বেরিয়ে যায়, আর পাশ থেকে ঠান্ডা তাজা বাতাস ভেতরে ঢুকে আসে। এর জন্য কিন্তু কোনো ফ্যান বা দামি মেশিনের দরকারই পড়ে না, পুরোটাই ন্যাচারাল। তো এই ন্যাচারাল ভেন্টিলেশন সিস্টেমটা বানানোর জন্য কি করতে হবে? দেখুন, মাত্র 4টে সহজ ধাপ। প্রথমত, ছাদটা বেশ উঁচু করতে হবে, অন্তত 7 ফুট। 2, শেডের পাশগুলো রাখতে হবে খোলা। 3, ছাদে একটা সেন্ট্রাল ভেন্ট বা ফাঁকা জায়গা রাখতে হবে। আর 4, ছাদের ঢালটা একটু খাড়া হতে হবে। ব্যাস, এইটুকু করলে একটা দারুণ সেলফ রেগুলেটিং ভেন্টিলেশন সিস্টেম তৈরি হয়ে যাবে। আগের পয়েন্টেই বললাম, ছাদের ঢালটা একটু খাড়া হতে হবে, কিন্তু কতটা খাড়া, এখানেই ব্যাপারটা আরও ইন্টারেস্টিং। হিসেব করে দেখা গেছে এই চিমনি ইফেক্টটা সবচেয়ে ভালো কাজ করে যখন ছাদের অ্যাঙ্গেল বা ঢালটা হয় ঠিক 22.5 ডিগ্রি, মানে একদম নিখুঁত ইঞ্জিনিয়ারিং। শুধু ছাদের অ্যাঙ্গেলই নয়, শেডের ভেতরের প্রত্যেকটা মাপও কিন্তু খুব ভেবেচিন্তে ঠিক করা হয়। যেমন একটা গরুর দাঁড়ানো বা শোয়ার জন্য কতটা জায়গা লাগবে, বা দুজন কর্মীর পাশাপাশি হেঁটে যাওয়ার জন্য কতটা চওড়া রাস্তা দরকার। এই সব কিছুই গরুর স্বাভাবিক সাইজ আর চলাফেরার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়। উদ্দেশ্য একটাই, ওরা যেন কখনো অস্বস্তি বোধ না করে। চলুন এবার শেডের আরেকটু ভেতরে যাওয়া যাক। এমন কিছু ডিটেলস দেখব যেগুলো হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু একটা গরুর প্রতিদিনের জীবনে এগুলো বিশাল একটা প্রভাব ফেলে। এখন একটা প্রশ্ন, কিভাবে বুঝবেন যে আপনার শেডের মেঝেটা গরুর জন্য যথেষ্ট আরামদায়ক কিনা? এর জন্য কি কোনো জটিল যন্ত্র লাগে? একদমই না। উপায়টা খুব সহজ, আর একে বলা হয় নি টেস্ট, মানে হাঁটু পরীক্ষা। নিজে একবার শেডের মেঝেতে হাঁটু গেড়ে বসার চেষ্টা করুন। যদি নিজেরই হাঁটুতে লাগে, ব্যথা হয়, তাহলে ভেবে দেখুন একটা গরুর জন্য সেই মেঝেটা কতটা শক্ত। যে প্রাণীটা দিনের অনেকটা সময় শুয়ে কাটায়, তার জন্য ওই শক্ত মেঝেটা মোটেও ঠিক নয়। এজন্যই এখন নরম বালির বিছানা খুব জনপ্রিয় একটা সমাধান। আরামের পর আসে পরিচ্ছন্নতা। শেডের মেঝেটা কিন্তু একদম সমান হয় না। খুব সামান্য, মাত্র 1% ঢাল রাখা হয়। কেন? যাতে জল বা গরুর মূত্র গড়িয়ে ড্রেনে চলে যায়। এই সামান্য ঢালটাই মেঝেটাকে শুকনো রাখে, জীবাণুর সংক্রমণ আটকায় আর গরুর খুরকে সুস্থ রাখে। খাবার আর জলের ব্যবস্থাটাও কিন্তু খুব জরুরি। এখানে একটা নিয়ম মানা হয়, কোনোভাবেই যেন খাবার বা জলের জন্য গরুদের মধ্যে কম্পিটিশন বা মারামারি না হয়। এর জন্য
প্রতি 20টা গরুর জন্য অন্তত একটা জলে পাত্র রাখা হয়, আর যতগুলো গরু আছে তার চেয়ে 20% বেশি খাওয়ার জায়গা রাখা হয়। এতে হয় কি, দলের দুর্বল গরুগুলো ভয় না পেয়ে শান্তিমতো খেতে পারে। এই যে কম্পিটিশনের কথা বললাম, এটাই হলো সোশ্যাল স্ট্রেস বা সামাজিক চাপ। আমরা হয়তো ভাবি না, কিন্তু গরুদের মধ্যেও একটা সামাজিক কাঠামো আছে। যখন বিভিন্ন বয়সের বা বিভিন্ন গ্রুপের গরুকে, যেমন দুধের গাভী আর বাছুরকে একসাথে রাখা হয়, তখন ওদের মধ্যে একটা চাপ তৈরি হয়, মারামারিও হতে পারে। আধুনিক ফার্মিংয়ে এই বিষয়টা খুব গুরুত্ব দিয়ে দেখা হয়। তো এই সামাজিক চাপ কমানোর উপায় কি? উপায় হল বিভিন্ন গ্রুপের জন্য আলাদা আলাদা জায়গা বা জোন তৈরি করা। যেমন বাছুরের জন্য একটা আলাদা পেন, দুধ দোহানো বা ট্রিটমেন্টের জন্য আলাদা জায়গা, আবার খামারে নতুন কোনো পশু এলে তাকে কিছুদিন আলাদা রাখার জন্য কোয়ারেন্টাইন শেড। এভাবে ভাগ করে দিলে পুরো পালটা অনেক শান্ত থাকে, সুস্থ থাকে, আর ম্যানেজ করাও সহজ হয়। শুধু শেডের ভেতরের ডিজাইনই কিন্তু সব নয়। একটা ভালো শেডকে সাপোর্ট দেওয়ার জন্য আরও কিছু সাপোর্টিং সিস্টেম দরকার, যেগুলো পুরো খামারের স্বাস্থ্য আর এফিশিয়েন্সি ঠিক রাখে। এর মধ্যে সবচেয়ে জরুরি হল বায়োসিকিউরিটি বা জৈব সুরক্ষা, মানে বাইরে থেকে যেন কোনো রোগ খামারে ঢুকতে না পারে। এর জন্য 3টে বেসিক লেয়ারের ডিফেন্স আছে। 1. ঢোকার পথে ফুড টেপ, যেখানে পা ডুবিয়ে জীবাণুনাশ করা হয়। 2. গাড়ির চাকার জন্য হুইল টেপ। আর 3. নতুন যে কোনো পশুকে অন্তত 15 দিন আলাদা কোয়ারেন্টাইনে রাখা। এই সহজ নিয়মগুলোই কিন্তু খামারকে বড় ধরনের বিপদ থেকে বাঁচিয়ে দেয়। এর পাশাপাশি আরও কিছু স্মার্ট সিস্টেম থাকা দরকার, যেমন গোবর রাখার জায়গাটা শেড থেকে একটু দূরে হতে হবে, খাবার রাখা আর মেশানোর জন্য আলাদা জায়গা থাকতে হবে, আর দীর্ঘ সময় ধরে ঘাস বা সাইলেজ সংরক্ষণের জন্য বাংকার তো লাগবেই। পুরো ওয়ার্কফ্লোটা যদি গোছানো থাকে, কোথায় খাবার আসবে, কোথায় ওয়েস্ট যাবে, তাহলে খামারের পরিচ্ছন্নতা আর কর্মদক্ষতা দুটোই বজায় থাকে। তাহলে এত কিছু যে আলোচনা করা হলো, এই পুরো ডিজাইন আর পরিকল্পনার মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, একটা আধুনিক ডেইরি শেডকে শুধু খরচ হিসেবে দেখলে চলবে না। এটা আসলে একটা ইনভেস্টমেন্ট। এটা এমন একটা ইন্টিগ্রেটেড সিস্টেম যা ডিজাইনই করা হয়েছে গরুর স্বাস্থ্য, আরাম আর প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য। শেডের ছাদের অ্যাঙ্গেল থেকে শুরু করে মেঝের বিছানা পর্যন্ত প্রত্যেকটা ছোট ছোট সিদ্ধান্ত সরাসরি পশুর সুস্থতা আর খামারের লাভের সাথে জড়িত। শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই, আমরা কি শুধু গরু রাখার জন্য একটা কাঠামো তৈরি করছি, নাকি তাদের বেড়ে ওঠার জন্য, তাদের বিকাশের জন্য একটা সিস্টেম ডিজাইন করছি? এই একটা প্রশ্নের উত্তরের উপরেই কিন্তু একটা খামারের ভবিষ্যৎ নির্ভর করে। আজ এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।